আদালতে 15ই জানুয়ারি আজকে তারিখ, 3টে অবধি যা হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কষিয়ে গালে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে একদিন আগে থাপ্পড় খেয়েছেন এবং সুপ্রিম কোর্টে এই সরকারটা কষিয়ে চ্যাটাং চ্যাটাং করে থাপ্পড় খেয়েছে। সুপ্রিম কোর্ট বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস যা শুরু করেছে রাজ্যে কোনোটাই আইনের ধার ধরে হচ্ছে না, সবটাই আইন বিরোধী কাজ হচ্ছে। স্বাভাবিকভাবেই তদন্তের শুরুতেই সুপ্রিম কোর্টের যা মেজাজ, তাতে বোঝা গেছে যে সুপ্রিম কোর্ট আঁচ করতে পেরেছে। আইন বহির্ভূত কাজ করেছে তৃণমূল কংগ্রেস, আইন বহির্ভূত কাজ করেছে রাজ্য সরকার, এবং তার সঙ্গে মিলে মিশে রয়েছে পুলিশ প্রশাসন। বিচারপতির মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে কি কি আদালতে হলো সেটা আপনাদেরকে বলবো। 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং অভিষেক মনু সিংভি বেঞ্চকে অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্টকে যে তদন্তে যাতে স্থগিতাদেশ না দেওয়া হয়। তদন্ত মানে কোন তদন্ত? পুলিশি তদন্ত। সেই তদন্তে যাতে স্থগিতাদেশ না দেওয়া হয়, ঠাসিয়ে থাপ্পড় খেতে হয়েছে। বিচারপতি শোনেননি কথাটা একেবারে। এই যে তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, বিচারপতি মিশ্র বলেছেন অন্য কোর্ট 10 মিনিট শুনে নির্দেশ দেয়। আমরা তো আপনাদের বক্তব্য শুনেছি, মানে অনেক সময় ধরে শুনেছি, নোটিশ জারি করতে রাজি হয়েছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য যেটা বিচারপতি বলেছেন, বিচারপতি মিশ্র বলেছেন, ধরে নেওয়া যায় ইডি আধিকারিকরা সৎ উদ্দেশ্যে কাজ করছিলেন। তাহলে অসৎ উদ্দেশ্যে কে কাজ করছিল বুঝে নিতে হবে। আদালত তো সব কথা বলবে না, কারণ এটা শুনানি পর্বটা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। ইডি স্ট্যাম্প লেগে গেল যে তারা সৎ উদ্দেশ্যে কাজ করছিল। ইডি সেই সাক্ষ্য প্রমাণ দিতে সক্ষম হয়েছে। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, 2-3 দিন আগেই, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে যাবেন, দেখবেন সুপ্রিম কোর্টে থাপ্পড় খাবে কষিয়ে কষিয়ে। সেটাই হলো। কারণ ইডি যেভাবে কাজ করছে, ইডি এভিডেন্স ছাড়া কাজ করবে না, কাজ করেনি। ইডির ফোন চুরি করেছে। আচ্ছা বলুন তো, আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা চুরি না ডাকাতি না ছিনতাই। কেন এ কথা বলছি? চুরি, ছিনতাই, ডাকাতির অনেকগুলো না আইনের ভাষায় এর ব্যাখ্যা রয়েছে। 5 জনের বেশি যদি অপরাধ করে এবং সেক্ষেত্রে বল প্রয়োগ হলে সেটা হচ্ছে ডাকাতি, যেটা মুখ্যমন্ত্রী এমন কাজটাই করেছেন বলে ইডি অভিযোগ করছে। ছিনতাই, 1, 2 জন 3 জন থাকবে, বাইকে করে আসবে বা দৌড়ে নিয়ে পালিয়ে যাবে, সেটা হচ্ছে ছিনতাই। চুরি হচ্ছে আপনি জানতে পারবেন না, আপনার অজ্ঞাতে কাজটা হবে, এবং 5 জনের কম মিলে যদি করে সেক্ষেত্রে চুরি হবে। মুখ্যমন্ত্রী কি করেছেন? বলা হচ্ছে নাকি মোবাইল নিয়ে চলে এসেছেন ইডি আধিকারিকদের। আচ্ছা মুখ্যমন্ত্রীর কি এটা লেভেল যে ইডি আধিকারিকদের মোবাইল চুরি, ছিনতাই বা ডাকাতি করতে হবে? মুখ্যমন্ত্রী ধর্ণা দিতে পারেন, মুখ্যমন্ত্রী আরো বড় কোনো নির্দেশ দিতে পারতেন, পুলিশকে দিয়ে কোনো খারাপ কিছু ঘটিয়ে দিতে পারতেন। মোবাইল চুরি করলেন মুখ্যমন্ত্রী, এটা লেভেল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিরোধী নেত্রী, বিজেপিকে টক্কর দিচ্ছেন, একেবারে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে থাকেন, সেটা যে কোনো কারণেই হোক, হাম্বা হাম্বা কাম্বা কাম্বা কিংবা কাকু কিংবা ক্যা ক্যা ছিছি, যে কোনো কারণেই হোক, 1000 কিলোর বাচ্চা না অনেক কিছু তিনি বলেন, সেসব যাই থাক, কিন্তু এটা তো ঠিক কংগ্রেস থেকেও বেশি সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে ভেসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই তো তার ক্যারিশমা আছে, তার এটা লেভেল। তিনি মোবাইল নিয়ে নিচ্ছেন, সততার প্রতীক। সততার প্রতীককে এখন মোবাইল চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো করতে হচ্ছে। এগুলো কি হচ্ছে রাজ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজ কেন নষ্ট করছেন? 2 হাতের 2টো ঘড়ি পরেন তিনি এখন। একটা হুপ কোম্পানির বলে শোনা যায়, আরেকটি হচ্ছে অ্যাপল কোম্পানির। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেন যে সময় খারাপ যাচ্ছে বলে কোনো একজন বাবাজি, মানে গণৎকার যারা হাত ফাত দেখেন, তারা নাকি নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 হাতে 2 ঘড়ি পড়তে হবে, এরকম বাজারে শোনা যায়। সত্যি মিথ্যে আমরা জানি না, কিন্তু হুপ কোম্পানির যে ঘড়ি সেটা হচ্ছে হেলথ মনিটরিং এর জন্য ব্যবহার করছেন। মানে অ্যাপেলে কি কাজ হচ্ছে না? 2টো ঘড়ি পড়তে হচ্ছে, সময় এতটাই খারাপ? বাবাজিরা বলে দিয়েছেন নাকি স্বাস্থ্য সচেতন? 2টো ঘড়ি পড়লে সময় ভালো হয়ে যাবে তো? জানি না। এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না যে সময় ভালো হবে। অন্তত আদালতে যেটা হলো সেটা নিয়ে তো আর বলাই যায় না যে তার সময়টা ভালো যাচ্ছে। আচ্ছা,
আদালত আরো প্রশ্ন করেছে, মানে বারংবার এটা বোঝানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস আদালতে, যে যেটা হচ্ছিল সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, মানে দলকে জড়িয়ে দেওয়া হচ্ছিল। আমি প্রথম দিন থেকে প্রশ্ন করেছি, আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, যে যদি দলেরই অফিস হয়, দলের অফিসে কি তদন্ত করা যায় না? যে কথা আমি বলেছিলাম, খুব সহজ ব্যাপার, এটা বোঝার জন্য কোনো বড় বোঝনদার হওয়ার লোকের প্রয়োজন নেই, বা আপনি খুব আইন বিষয়ে বুঝতে হবে, এটা খুব কমন সেন্সের ব্যাপার। আদালতও সেই প্রশ্ন করেছে। বিচারপতি পর্যবেক্ষণ করে বলেছেন যে দলের কাজ বলে কি তদন্ত আটকানো যেতে পারে, আদালত প্রশ্ন করেছে। শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ এটা ঠিক যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই। আবার একই সঙ্গে আদালতের প্রশ্ন, যদি কোনো কেন্দ্রীয় সংস্থা সৎ উদ্দেশ্যে কোনো গুরুতর অপরাধের তদন্ত করে, তাহলে কি শুধুমাত্র এটা দলের কাজ, এই অজুহাতে তারা তদন্ত চালানোর ক্ষমতা থেকে তাদেরকে কি বঞ্চিত করা যেতে পারে? আদালত বুঝে গেছে যে এর পেছনে একেবারে পলিটিক্যাল মোটিভ রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কিন্তু সেটা ইডির নয়। মমতা যেভাবে বলছেন বিজেপির, সেটা নয়, এটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্ম সারা দুনিয়ার কাছে, সুপ্রিম কোর্টের কাছে। ফাইল নিয়ে বেরিয়ে আসছেন, কি অডাসিটি! পুলিশকে দিয়ে তিনি এতদিন এইসব করাতেন, এখন আর পুলিশের উপরেও আস্থা নেই, নিজেই ময়দানে নামছেন, এবং তাতে তার ক্ষতি হয়েছে। আমি প্রথম থেকেই বলছিলাম যে এটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে, এবং পুলিশের আড়ালে যাতে কেউ রক্ষা না পান সেটা দেখা দরকার। বুঝতে পারছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা, ডিসি সাউথ সম্ভবত প্রিয়ব্রত রায় সহ পুলিশ যেভাবে সেদিন সুপার অ্যাক্টিভ হয়ে গেছিল, আবারও এই কথাটা বলছি, কোট অ্যান্ড কোট, পুলিশ সেদিন যেভাবে সুপার অ্যাক্টিভ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যেটা ইডির অভিযোগ, সেটা কিন্তু আদালতেরও চোখে এবার কিন্তু আদালতের চোখে বিঁধছে ব্যাপারটা। আদালত কি বলছে? পুলিশের আড়ালে যাতে কেউ রক্ষা না পান সেটা দেখা দরকার। মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ডিজিপি তো এই মাসেই রিটায়ার হয়ে যাবেন, 15 তারিখ, আর 15 দিন ওনার চাকরি আছে, 31 তারিখ তিনি রিটায়ার হয়ে যাবেন, জানুয়ারির শেষ দিনে। স্বাভাবিকভাবেই রিটায়ার হওয়ার পর তার কি হবে না হবে, কিন্তু অন্যরা তো চাকরি করছেন, মনোজ ভার্মা, প্রিয়ব্রত রায় এবং নন্দিনী চক্রবর্তী, যিনি এখন মুখ্য সচিব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ, যাকে রাজভবনে পাঠিয়ে রাজভবনে কি হচ্ছে সেটা মনিটরিং করতে চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে খুব ক্লোজলি কাজ করছেন, এটা তো সুপ্রিম কোর্ট মোটামুটি বুঝে গেছে বলেই আমাদের মনে হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন করেছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দেশে যাতে আইনের শাসন বজায় থাকে এবং কেন্দ্র ও রাজ্যের সংস্থা যাতে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে, তার জন্য এই বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। কে বলছে? আমি নয়, সুপ্রিম কোর্ট বলছে। এবং বলছে কোনো অপরাধী যাতে রাজ্যের আইন শৃঙ্খলাকারী রক্ষা সংস্থার আড়ালে লুকিয়ে রক্ষা না পেয়ে যায়, সেটাও দেখা দরকার। কাকে অপরাধী মানে ভাবা হচ্ছে? আমি তো বুঝে যাচ্ছি মোটামুটি, আপনারা বুঝতে পারছেন তো অপরাধী এক্ষেত্রে কাকে বলা হচ্ছে? অভিযুক্তকে, যার বিরুদ্ধে অভিযোগ, যে পুলিশ যাকে সাপোর্ট দিয়েছিল, তিনি কি সেই যিনি যার বিরুদ্ধে ফাইল ছিনতাই করার অভিযোগ রয়েছে? এটা কিন্তু একটা গোল গোল কিন্তু সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে। এই মামলায় বহু বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে, যেটা আমরা প্রথম দিন থেকে বলছিলাম। পুরোটাই কিন্তু ধোঁয়াশা নয়, একেবারে ক্লিন পরিষ্কার। প্রশ্নটা বলতে হচ্ছে, আদালতের এটা বলার ফরম্যাট, কিন্তু আদালত মোটামুটি বুঝে গেছে। এবং এই প্রশ্নগুলোর যদি মীমাংসা না হয় তবে পরিস্থিতি আরো খারাপ হবে এবং দেশের এক বা একাধিক রাজ্যে আইন না মানার পরিস্থিতি তৈরি হতে পারে। সুপ্রিম কোর্ট বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে আসছেন একেবারে ক্ষমতায় বসার পর দিন থেকে, সেটা আইন বহির্ভূত কাজ হচ্ছে। সেই জন্যই এবার কিন্তু সুপ্রিম কোর্ট দখল দিয়েছে। এর আগে আমরা দেখেছি ভাইপোর ক্ষেত্রে অনেকবার সুপ্রিম কোর্ট রিল্যাক্সেশন দিয়েছে, যেই রিল্যাক্সেশন কাম্য ছিল কি ছিল না সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এখন সুপ্রিম কোর্টও বুঝে গেছে এইসব রিল্যাক্সেশন চলবে না। এটা যে পরিমাণ দুর্নীতি করছে বলে অভিযোগ উঠছে এবং তথ্য প্রমাণ সামনে চলে আসছে, স্বাভাবিকভাবে আমরা বলছিলাম না যে সুপ্রিম কোর্টে গেলে খুব একটা মমতা বন্দ্যোপাধ্যায় লাভ হবে না, দীর্ঘায়িত হতে পারে তদন্ত, কিন্তু দের আয়ে দুরুস্তায় দেরিতে হলেও বিচারটা হবে। এবার কিন্তু বিচারটা হবে। আপনারা বারংবার বলেন কিছুই হবে না সুপ্রিম কোর্টে, আরে আস্থা রাখুন, দেশের এই সুপ্রিম কোর্ট অনেক বড় বড় রায় দিয়েছে। অভিষেক মনু সিংভিরা প্রথম থেকে চেয়েছিলেন যাতে হাইকোর্টে মামলাটা চলে যায়,
সকাল থেকে তারা এই সব সওয়াল করছিলেন, কিন্তু মামলাটা হাইকোর্টে ফেরত পাঠায়নি সুপ্রিম কোর্ট, নিজেদের জিম্মায় রেখে দিয়েছে। কারণ হাইকোর্টে এই মামলা প্রভাবিত হতে পারে, প্রভাবিত করার চেষ্টা হয়েছে। হাইকোর্টের বিচারপতি তো এই রাজ্যেই থাকেন, তাকেও তো পুলিশ দিয়ে ভয় দেখানো যেতে পারে, যেভাবে আমরা আরেকজন মহিলা বিচারপতির ক্ষেত্রে দিয়ে দেখেছি এর আগে, বিচারপতি সিনহা, অমৃতা সিনহা, তার হাজবেন্ডকে কিভাবে পুলিশ ডেকে পাঠিয়েছিল, ভয় দেখানোর চেষ্টা হয়েছিল। বিচারপতি সিনহাকে আক্রমণ করা হয়েছে, জাস্টিস রাজা শেখর মান্থাকে ব্যক্তিগতভাবে কুৎসা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তার বাড়ির বাইরে পোস্টার দেওয়া হয়েছে। রাজ্যে পরিস্থিতি কি আছে সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো নিশ্চয়ই জানেন বলেই আজকে তারাও বাধ্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম স্ট্রং পর্যবেক্ষণ দেবার। এবং শুধু স্ট্রং পর্যবেক্ষণ নয়, আগামী দিনে যদি স্ট্রং রায় আসে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেই দিকেই ব্যাপারটা এগোচ্ছে। আপনাদেরকে বলেছি 2,500 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই কোল স্ক্যামে, কোল তদন্তে, যেটা তদন্ত চলছে তার মধ্যে 20 কোটি টাকা তো একবারে লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠছে। ইডি সেটাই তদন্ত করতে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের ইলেকশনের বিষয়টা দেখে, তাদের নাকি এই আইপ্যাক যে সংস্থা রয়েছে দলেরই একটা পার্ট। কবে থেকে দলের পার্ট হলো? দলের পার্ট হতে গেলে তো দল তো একটা দল মানুষ করে। এই আইপ্যাক সংস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডির তারা নির্বাচনী বিষয়গুলো দেখেছে, ক্যাপ্টেন অমরিন্দর সিং এর নির্বাচনের সময় তাদেরকে সাপোর্ট দিয়েছে, আম আদমি পার্টি দিল্লিতে দিয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচনে গোহারা হেরেছে কংগ্রেস, কিন্তু তাদেরও দিয়েছিল, 2014-তে নরেন্দ্র মোদীকে দিয়েছিল। সেই আইপ্যাক এই আইপ্যাক এক না, কিন্তু সংস্থা হাত বদল হয়েছে, কিন্তু সংস্থাটা তো একই ধরনের কাজ করেছে। একই সংস্থা, কার্যত একই রকমের সংস্থা, নাম বদলেছে হয়তো একটুখানি 19-20, কর্তা বদলেছেন, কিন্তু কাজ তো একই সংস্থা। একটা লোক তো এতগুলো দল করতে পারে না, তার বিশ্বাসযোগ্যতা থাকতে পারে না। এই তো মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, তো বোঝা যাচ্ছে। আইপ্যাকের সঙ্গে তাদের চুক্তি হয়েছে, নির্বাচনী বিষয় আশয় দেখবে। এখন নির্বাচনী বিষয় আশয়ের থেকে বেরিয়ে গিয়ে তারা সরকারের মধ্যে ঢুকে পড়েছে, সেখান থেকে দালালের মতো কাজ করছে। কে কোথায় টেন্ডার পাবে সেগুলো দেখছে, কে কোথায় টিকিট পাবে আইপ্যাক এখন সেগুলো প্রথম থেকে দেখছে। তৃণমূল কংগ্রেসের নেতারা এই কথা বলেছে, মদন মিত্ররা বলেছেন, অন্যান্য নেতারা বলেছেন। তারপরে আর মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বোকা বানাচ্ছেন? যাই হোক, আমরা টপিকে ফিরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়েছে, ইডির বিরুদ্ধে এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ, যেটা আপনাদেরকে ভিডিওর প্রথম দিনকে বলেছিলাম কি কি হতে পারে। তো হয়েছে সেটাই, ইডির বিরুদ্ধে আর এই রাজ্যের পুলিশ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে চলে বলে অভিযোগ, তারা আর এই তদন্ত করতে পারবে না। এফআইআর একেবারে ফলপ্রসূ হবে না। এফআইআর গেল, বাঁশ কেন ঝাড়ে পুলিশের। তো হয়েছে ব্যাপারটা, ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি তদন্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। মামলায় সব পক্ষকে নোটিশ জারি করেছে 2 বিচারপতির বেঞ্চ। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষের, ইডির বিরুদ্ধে মামলাকারী সব পক্ষের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু যেটা শোনা যাচ্ছে, জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে সেখানকার সিসিটিভি নাকি অকেজো। রাজ্য সরকারের অধীনস্থ যে পুলিশ, সে তো ফুটেজগুলোকে ডিলিট করায় মাস্টার প্রায়, মানে কি বলবো, এটা তো কোনো ডিগ্রি হলে তারা সেরা উপাধি পেত। কারণ অভয়া তদন্তের সময় আমরা দেখেছি পুলিশের বিরুদ্ধে খুব প্রোঅ্যাক্টিভ ছিল পুলিশ সরকারের পক্ষে। আমরা এর আগে দেখেছি রাজীব কুমারের সময় 2019 সালের মামলাটা, বারংবার আমি বলি যেহেতু আমি নিজে সাক্ষী ছিলাম ওই ঘটনার, পুলিশ কিভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে গিয়ে সিবিআইয়ের অফিসারদেরকেই থানার মধ্যে পাচার করে দিয়েছিল। তারপর আমরা যখন দেখেছিলাম সেই সময় বিজেপির যিনি যুব মোর্চার সাউথ ইন্ডিয়ান এক যুবক ছিলেন সেই সময় রাজ্য সভাপতি, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাকেও পুলিশ সেই সময় ঢুকিয়ে দিয়েছিল। এই রাজ্যে হয়, সেন্ট্রালের নেতাদের ঢুকিয়ে দেয়। আজই আমি যখন এই খবরটা করছি তখন শুভেন্দু অধিকারীকে ঠিক একদিন আগে পুলিশ নোটিশ পাঠিয়েছে, চাঁচল থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যেহেতু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মুহূর্তে কোনো রক্ষা কবচ নেই, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আগামী দিনে দেখবেন শুভেন্দু অধিকারীকে আরও এই ধরনের বিভিন্ন ফলস মামলায় পুলিশ ডেকে পাঠাবে। আবার বলছি, শুভেন্দু অধিকারী, তাকে আবারও রক্ষা কবচ নিতে হবে, না হলে তাকে ডিস্টার্ব করার চেষ্টা হবে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকেই ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, যেহেতু তিনি একটা সময় তো তৃণমূল কংগ্রেস করেছেন, সেই রাগটা আছে। পাশাপাশি তিনি প্রোঅ্যাক্টিভলি যেভাবে সারা রাজ্যের এপাশ ওপাশ ছুটে বেড়াচ্ছেন, আন্দোলন করছেন,
মানুষের হকের কথা বলছেন, তৃণমূলের চক্ষুশূল হয়ে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীকে পিন পয়েন্ট টার্গেট করেছে, কারণ শুভেন্দু অধিকারী সব থেকে বেশি চড়া সুরে কথা বলেন বিজেপির হয়ে, এবং শুভেন্দু অধিকারীর এটা প্রতিজ্ঞা যে এই তৃণমূল কংগ্রেসকে সরাতেই হবে, এবারই সরাতে হবে, কোনো টাইম নেওয়া যাবে না। এবং প্রত্যেক বিজেপি নেতার এটা হচ্ছে প্রতিজ্ঞা। কিন্তু বিজেপি নেতাদের যেভাবে এ রাজ্যের যারা তাত্ত্বিক নেতা আছেন তাদের যেভাবে বেড়ে ওঠা, তারা খুব ভালোভাবে ভালো ভাষায় কথা বলতে ভালোবাসেন, কিন্তু এই তৃণমূল কংগ্রেস তো ভালো ভাষা বোঝে না। তো তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের ভাষাতেই বোঝান শুভেন্দু অধিকারী। আমরা যদি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি পড়াশোনা করা মানুষ, প্রত্যেক দিন রাতে বই পড়েন, সকালবেলা বই পড়েন, তার বাড়িতে আমার যাওয়ার একাধিকবার সৌভাগ্য হয়েছে, যারা গিয়েছেন বা দেখেছেন বা জানেন আপনারা মোটামুটি সকলে, তার বাড়িতে 3-4 হাজার বই হবে, বেশি ছাড়া কম না, কিংবা তারও বেশি হবে। প্রত্যেকটা রুমে বই ভর্তি, এত পড়াশোনা করার তার নেশা। তো তিনি পড়াশোনা করা মানুষ, পড়াশোনা মানে তার একটা নিজস্ব বলার স্টাইল আছে, একটা তাত্ত্বিক নেতা। আমরা অন্যান্য নেতাদেরও দেখি, তারাও মর্যাদা, কিন্তু তৃণমূল কংগ্রেস তো মর্যাদা বোঝেন না। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ভাষায় তৃণমূল কংগ্রেসকে বোঝায়, তাই তারা খেপে যায়। মূল বিষয়টাতে আবার ফিরে আসি। চাপে ফেলার জন্য ইডির বিরুদ্ধে এফআইআর, এটা বলেছেন সলিসিটর জেনারেল মেহতা। আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি সৎ উদ্দেশ্যে নিজের দায়িত্ব পালন করতে যান, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। এটা বলার পরেই সেই রায়টা এসেছে, আপনাদেরকে বললাম। এবং সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু ইডির হয়ে সওয়াল করেছেন আজকে যে এই ক্ষেত্রে সিবিআই তদন্ত দিতে হবে। সিবিআই তদন্ত কেন? ইডি শুধুমাত্র মানি ট্রেল, মানি লন্ডারিং, মানে টাকা নয় ছয়, আর্থিক নয় ছয়ের বিষয়টাই দেখে, বাকি তদন্ত কিন্তু সিবিআই করে। এবং যেভাবে ফাইল চুরি হয়েছে, এটা নতুন করে ইডি আবার নতুন করে এফআইআর করতে পারে না। কোনো চলমান অভিযোগ, সেটা পুলিশের কাছে থাকতে পারে কিংবা সিবিআইয়ের কাছে থাকতে পারে বা যে কোনো সংস্থার কাছে চলমান যে অভিযোগ আছে তার উপরে ইডি তদন্ত করে। কিন্তু নতুন অভিযোগ, যেটা ইডি পাঞ্চনামায় বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি আধিকারিকদের কাছ থেকে ফাইল হাতিয়ে নিয়ে চলে গেছেন, একটা মোবাইল নিয়ে চলে গেছেন, ল্যাপটপের গল্প শোনা যাচ্ছে। ফলে এই যে নতুন যদি অভিযোগ করতে হয়, তাহলে সিবিআইকে তদন্ত করতে হবে এবং সিবিআই সেই তদন্তটা করবে। সেই কারণেই বলা হয়েছে সিবিআইকে এর মধ্যে ইনক্লুড করা হোক। এবং কোর্টে ইডি আজকে রক্ষা কবচ চেয়েছে। ইডির হয়ে সলিসিটর জেনারেল মেহতা সওয়াল করেছেন, ইডি আধিকারিকদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে, তাই তারা আদালতের রক্ষা কবচ চাইছেন। মধ্যাহ্ন বিরতির পর ফের বেঞ্চ বসেছিল, সকাল থেকে মামলা হয়েছে, শুনানি। এবং আপনাদেরকে বললাম যে সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকটা মজার বিষয় আমার চোখে আজকে পড়েছে, যে পুলিশ যেটা ছেঁদো যুক্তি দিয়েছে, পুলিশের তরফ থেকে রাজ্য সরকার ছেঁদো যুক্তি দিয়েছে আদালতে, যে কেন পুলিশ এত প্রোঅ্যাক্টিভ হয়ে গেছিল, কেন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ওখানে পৌঁছে গেছিল, যে সেখানে নাকি অচেনা লোক চলে এসেছিল। সেই খবরটা রাজ্য পুলিশের ডিজির কাছে গেছে এবং তারা শুনেছে মমতাও সেখানে যাচ্ছেন। মানে এত সুবোধ বালক পুলিশ কবে থেকে হলো জানি না। আরেকটা বিষয় আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, যে রাজ্যে এবং ডিজিপির হয়ে অভিষেক মনু সিংভি বলেছেন যে অচেনা লোক ওই এলাকায় ঢুকে পড়েছিল, মুখ্যমন্ত্রী Z+ পান, এই ধরনের তথ্য পেলে ডিজিপি সেখানে যাওয়া অস্বাভাবিক না। আচ্ছা, অচেনা লোক যদি ঢুকে পড়ে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে গেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ নন। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, আপনারা প্রোটেকশন দিতে সেখানে পৌঁছেছিলেন, খুব ভালো কথা। কিন্তু অচেনা লোক রাজ্যের যেখানে যেখানে ঢুকে যায়, সেখানে সেখানে কি ডিজিপি যান? আমি প্রশ্ন করছি সরাসরি রাজ্যের পুলিশকে, সেখানে কি ডিজিপি যান? আমার বাড়িতে কয়েক মাস আগে অচেনা বেশ কয়েকজন এসে আমার বাড়ি ভাঙচুর করেছিল। আমি ফোন করার পরে একটা পুলিশ আসেনি, তারপর মামলা করেছি, কিচ্ছুটি হয়নি। নাটক করছে পুলিশ আদালতে গিয়ে, চ্যাংড়ামো হচ্ছে। রাজ্যে এত চুরি ডাকাতি ছিনতাইয়ের অভিযোগ আসে, সব জায়গায় ডিজিপি ছুটে যান নাকি শুধুমাত্র মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বলেই গিয়েছিলেন? এবং মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় ছুটে যান, সেখানে কি ডিজিপি সব জায়গায় মুখ্যমন্ত্রীকে লগে লগে পাহারা দেন? চ্যাংড়ামো হচ্ছে আদালতে। এবং রাজ্যকে কখন জানায় ইডি এই বিষয়টা, সেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী মনোজ সিংভি বলেছেন যে তল্লাশি 6:45 ভোরবেলায় শুরু হয়েছিল, ইমেল রাজ্যকে পাঠানো হয়েছে 11:30-এ। কেন পাঠাবে আপনাদেরকে? ইডি সিবিআই যেখানে তদন্ত করবে আপনাদেরকে বলবে, যাতে আপনারা সব জায়গায় গিয়ে সিসিটিভি মুছে দেবেন, আপনারা সেখানে তদন্তে অসুবিধে করে দেবেন।
সেই সারদা কাণ্ডের তদন্ত থেকে এইসব গন্ডগোল শুরু হয়েছে। সারদা যখন থেকে তদন্ত হয়েছে তারপর থেকে কখনো ফাইল মিসিং, কখনো কাগজ মিসিং, কখনো পেন ড্রাইভ মিসিং, গল্প হচ্ছে। এনারা মানুষকে সুবিধা মানে যারা অভিযুক্ত আছে তাদেরকে সুবিধে করে দেওয়ার জন্য এসব করবেন, আর এদেরকে সব জানাতে হবে। এত বীরপুঙ্গব পুলিশকে জানাতে হবে কেন? এই পুলিশের আমলে অভয়ার যখন বডিটা পুড়িয়ে দেওয়া হয়, বডিটা ধ্বংস করে দেওয়া হলো কার্যত, অভয়ার বডিটা তো একটা এভিডেন্স ছিল, ওটাকে তো সংরক্ষণ করার দরকার ছিল। তৃণমূল কংগ্রেসের নেতারা যখন সেটাকে চুল্লিতে ঢুকিয়ে দিল পানিহাটিতে, তখন রাজ্যের ডিজিপি কেন ছুটে যাননি? তখনও পুলিশ কেন ছুটে যায় না? তৃণমূলকে সবসময় এত প্রোটেকশন দেওয়া কেন? কি মধু দেয় পুলিশকে তৃণমূল কংগ্রেস? আমরা জানি না, বুঝি না। আমরা রাস্তা দিয়ে আসলে দেখতে পাই সমস্ত ন্যাশনাল হাইওয়েতে গার্ডরেল দিয়ে পুলিশ কিভাবে ভিক্ষার হাত এইভাবে পেতে রাখে। লজ্জা করে না এদের। যাই হোক বন্ধুরা, যা যা আজকে হয়েছে আদালতে সেসব আপনাদেরকে বললাম। আমাদের নজর থাকবে এই পরবর্তী যেদিনকে শুনানি হবে সেদিন আবার আপনাদের সামনে আমরা এই বিষয়টা তুলে ধরবো। আজকে আদালতে কি কি হলো সেটা আপনাদেরকে জানালাম। শুভেন্দু অধিকারীর আরেকটা আপডেট আপনাদেরকে দিই, তিনি ডিফেমেশন মামলা করবেন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যা যা করণীয় বিজেপির পক্ষ থেকে সেগুলো করা হচ্ছে, আগামী দিনেও করা হবে। এবং তদন্তকারী সংস্থা, যারা নিউট্রাল তদন্তকারী সংস্থা, তারা নিউট্রালি তদন্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলায় ফেঁসে যাবেন, আমি প্রথম দিন থেকে বলেছিলাম, এবং তিনি ফেঁসে গেছেন। আদালতের যা পর্যবেক্ষণ আজকে যে ডেটা আপনারা শুনেছেন, ফেঁসে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশও আদালত কয়েকটা শুনানির পর হয়তো দিতে পারে। পর্যবেক্ষণ যেভাবে আজকে আমরা পেলাম, প্রথম দিন থেকে বলছি, হয়তো আদালত বলবে না যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর কথা বলে যে ইমিডিয়েট অ্যারেস্ট করো, বলে দিলেও আমরা অবাক হব না। কিন্তু জিজ্ঞাসাবাদ করার, জেরা করার এই নির্দেশগুলো দেবে। এবং ইডির হাতে তো চুরি পরানো নেই, ইডি চাইলে তো তার ক্ষমতা বলে অনেক কিছু করতে পারে। কিন্তু আমার মনে হয় আদালতকে কনফিডেন্সে নিয়ে ইডি এই কাজগুলো করতে চাইছে। তাতে হয়তো দিন 10, 15 কিংবা 1 মাস সময় লাগবে, এপ্রিল অবধি সময় লাগবে না। তার আগে অনেক বড় খেলা আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে বলেছিলাম তো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়টা খুব গুরুত্বপূর্ণ, অনেক কিছু হবে। তৃণমূল কংগ্রেসের টুটি চিপে ধরার জন্য যা যা করণীয় সেগুলো বিজেপির নেতারাও করবেন, তদন্তকারী সংস্থারাও যে সমস্ত তদন্ত বাকি রয়েছে তারা ফেলে রাখবেন কেন? তদন্ত সময় মতো শেষ করতে হবে, সেগুলো তারা করছেন, আগামী দিনেও করবেন। এগুলো হোক, ভালোই হবে। যারা চোর ছিনতাইবাজ আছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা আদালতের পিছনে থাকুক, মানুষের কণ্ঠস্বর আরও চড়া হোক, এ রাজ্যের ভালো হোক, এটাই আমরা চাই। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। এবং আমাদের যদি সহযোগিতা করতে চান, আমাদের এই লড়াইয়ে আপনারা সঙ্গী হতে চান, সাবস্ক্রাইব বাটনের পাশে সুপার থ্যাঙ্কস রয়েছে, আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। কমসে কম সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমরা সবসময় চেষ্টা করি ভিডিও আপনাদের জন্য মূল্যবান ভিডিওগুলো তৈরি করার, তথ্য আপনাদেরকে দেওয়ার, এবং সেই কাজ আগামী দিনেও আমরা করে যাব। কমেন্ট করে জানাবেন এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো, এবং অন্যান্য বিষয়ে এই সংক্রান্ত যে কোনো মতামত আপনাদের যদি থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে।